সময় আসামি শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্বাহী বিভাগের প্রধান, আওয়ামী লীগের সভাপতি এবং 14 দলীয় জোটের নেত্রী। ফলে সমস্ত ক্ষমতা ও কর্তৃত্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। একনায়কতান্ত্রিক শাসক হিসাবে তিনি এককভাবে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। তার অধীনস্থ কর্মকর্তারা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তার নির্দেশ বাস্তবায়নে সর্বদা আগ্রহী ছিলেন। জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধগুলোর একমাত্র উদ্দেশ্য ছিল শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখা। তিনি ছিলেন এই সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস। অন্যান্য আসামিরা তার অধীনে থেকে বুঝতেন যে শেখ হাসিনার ক্ষমতায় থাকার উপরই তাদের নিরাপত্তা এবং পুরস্কার নির্ভর করছে। আসামি আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ছিলেন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং নীতি নির্ধারক এবং কথিত গ্যাং অফ 4 এর সদস্য। আন্দোলন দমনের সমস্ত সিদ্ধান্ত তার ধানমন্ডির বাসভবনে অনুষ্ঠিত কোর কমিটি থেকে নেওয়া হতো। তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন। আসামি চৌধুরী আব্দুল আল মামুন তৎকালীন আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীর একনিষ্ঠ সহযোগী হিসাবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রক ছিলেন। তিনি আসাদুজ্জামান খান কামাল নিজেরা উপস্থিত থেকে নিরস্ত্র ছাত্র সাধারণ মানুষের উপরে নির্বিচার গুলি চালানোর নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে কিনা তা তদারকি করতেন। 27শে জুলাই 2024 তারিখে যাত্রাবাড়ি থানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণের ভিডিও ডিএমপির তৎকালীন ডেপুটি কমিশনার ওয়ারি জোন ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনকে দেখান, যা পরে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও দেখানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি আব্দুল্লাহ আল মামুন এই তিনজনই সর্বোচ্চ কর্তৃত্বের আসনে থেকে যৌথ অপরাধমূলক পরিকল্পনা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ বাহিনী এবং দলের সশস্ত্র ক্যাডারদের নিয়ে দেশব্যাপী প্রাণঘাতী হামলার নির্দেশ দেন। এর ফলেই 1400-এর বেশি নিরপরাধ ও নিরস্ত্র ছাত্র আন্দোলনকারী নিহত হয়। তদন্তে গৃহীত প্রমাণের ভিত্তিতে এই তিনজনের কার্যকলাপ স্পষ্টভাবে দেখায় যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 4-এর 2, 4-এর 3 ধারায় অনুযায়ী দায়বদ্ধ, কারণ তারা 3-এর 2 ধারার অধীনে সংগঠিত অপরাধের জন্য সর্বোচ্চ কমান্ড রেসপন্সিবিলিটি বহন করেন। ন্যায় বিচার ও জবাবদিহিতার পরীক্ষা। এই মামলার মূল প্রতিপাদ্য আইনের শাসনের সেই মূলনীতি যে কারো পদমর্যাদা বা পূর্বের অবস্থান যাই হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। শেখ হাসিনা একসময় দোর্দণ্ড প্রতাপের অধিকারী ছিলেন, কিন্তু তিনি আজ বিচারের কাঠগড়ায়। এটি একটি শক্ত বার্তা দেয় যে জবাবদিহিতা কোনো স্বেচ্ছাধীন বিষয় নয় এবং দায় মুক্তি কোনোভাবেই সহ্য করা হবে না। এই মামলা আমাদের জাতির আইন ও নৈতিকতার ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধ বা বিশৃঙ্খলার সময়ে সংগঠিত অপরাধের বিপরীতে এই অভিযোগগুলো দেশের গণতন্ত্রের কেন্দ্রস্থলে সংগঠিত ভয়াবহ ক্ষমতার অপব্যবহারের উপরে কেন্দ্রীভূত, যেখানে নাগরিকরা, বিশেষত ছাত্ররা শান্তিপূর্ণভাবে উন্নত ভবিষ্যতের প্রত্যাশায় রাজপথে শান্তিপূর্ণ বিক্ষোভে নেমেছিল। প্রসিকিউশনের মূল অভিযোগের কেন্দ্রে রয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে সংগঠিত ভয়াবহ অপরাধ, যেসব ছাত্র জাতির বিবেক ও আকাঙ্ক্ষার প্রতীক। এই মামলা সমাবেশ, মত প্রকাশ, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের মৌলিক গুরুত্বকে তুলে ধরে। যখন রাষ্ট্রীয় কর্মকর্তারা বিশেষ করে সর্বোচ্চ পদ থেকে এই অধিকার লঙ্ঘন করে, তখন তা গণতন্ত্র এবং আইনের শাসনের গুরুতর ভাঙনকে নির্দেশ করে। এই বিচার অতীতের হিসাব মেটানো নয়, এটি বিচার ব্যবস্থার জন্য জনগণের আস্থা পুনঃস্থাপনের একটি প্রক্রিয়া। সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদেরও জবাবদিহিতার আওতায় এনে ট্রাইব্যুনাল প্রমাণ করতে পারে যে ন্যায় বিচার নিরপেক্ষ, দৃঢ় এবং অনিবার্য। শেখ হাসিনা অভিযুক্ত হলেও এই বিচার প্রক্রিয়া তাকে এবং তার 2 সহ আসামিকে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করবে এবং বিচার জাতীয় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হবে। এর ফলে ন্যায় বিচারের নীতির প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় হবে।